হিমু, জি জগলু ভাই। তোমার সম্পর্কে আমি একটু খোঁজখবর নিয়েছি। তোমার মেসের দারোয়ানকে জিজ্ঞাসা করলাম, বেশিরভাগ মানুষের ধারণা তুমি সাধু সন্ন্যাসী টাইপ কেউ। তুমি নাকি ভবিষ্যৎ বলতে পারো। আমার ভবিষ্যৎ কি বলো দেখি। আপনি পুলিশের হাতে ধরা পড়বেন, তারপর ফাঁসিতে ঝুলবেন। আমি যে ফাঁসিতে ঝুলবো এটা বলার জন্য সাধু সন্ন্যাসী পীর ফকির হওয়া লাগে না। যে কেউ বুদ্ধিমান মানুষ বলতে পারে যে আমাকে ফাঁসিতে ঝুলতে হবে। কবে ধরা পড়বেন সেটা কিন্তু যে কোনো মানুষ বলতে পারবে না। তুমি বলতে পারবে? অবশ্যই। কবে? সেপ্টেম্বরের 11 তারিখ। সেপ্টেম্বরের 11 তারিখ? জি, আপনার ছেলের জন্মদিন। ছেলের জন্মদিন করতে গিয়ে আমি পুলিশের হাতে ধরা খাবো? জি। এত সহজ হিসাব? জি, সহজ হিসাব। হিমু, আমাকে তোমার কি মনে হয়, বোকা না বুদ্ধিমান? বুদ্ধিমান। কিরকম বুদ্ধিমান? আপনার বুদ্ধি বেশ ভালো। একজন বুদ্ধিমান মানুষ যে জানে তার ছেলেকে সবসময় পুলিশ নজরে রাখছে, সে কি তার ছেলেকে দেখতে যাবে? বড় বোকামিগুলো বুদ্ধিমান মানুষরাই করে। বুদ্ধি ও চেতনা সম্পর্কে বাবা বলতেন, তোমাকে বাস করিতে হইবে অনেকের মধ্যে, লক্ষ্য রাখিও সেই অনেকের কেউই যেন তোমাকে কখনো চালাক বা বুদ্ধিমান মনে না করে। মহাপুরুষরা চালাক হন না, বুদ্ধিমান হন না, আবার তারা বোকাও হন না। পৃথিবীর এই অনিত্য জগতে বুদ্ধির স্থান নাই। বুদ্ধি দ্বারা এই জগৎ বুঝবার চেষ্টা করিবে না, চেতনা দ্বারা বুঝবার চেষ্টা করিবে। বুদ্ধি চেতনাকে নষ্ট করে। শোনেন ফুপা, এই পৃথিবী, এই বিশ্ব ব্রহ্মাণ্ড কোনোটাই স্থির না। সবকিছু প্রচন্ড গতিময়। ইলেকট্রন ঘুরছে নিউক্লিয়াসের চারিদিকে, নিউক্লিয়াস ঘুরছে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ঘুরছে, ছায়াপথ ছুটে ছুটে যাচ্ছে। শুধু মানুষ হাঁটা বন্ধ করে দিয়েছে। একসময় কিন্তু মানুষ ঘুরে বেড়াতো, যাযাবরের মতো এক জায়গা থেকে আরেক জায়গায় যেত। পাখিদের দেখুন, তারা মহাসমুদ্র উড়ে পার হয়, শীতের দেশ থেকে আসে গরমের দেশে, আবার উড়ে যায় শীতের দেশে, সারাক্ষণই উঠছে। সমুদ্রের মাছের ঝাঁকও তাই করে। মানুষের তাই করা উচিত। তাই করলে আজকের সভ্যতা, আজকের জ্ঞান বিজ্ঞানের কি হতো? এসবের প্রয়োজন নেই ফুপা। প্রয়োজন নেই? না, ফ্রম ডাস্ট আই হ্যাভ কাম, ডাস্ট আই উইল বি। তুমি একটা পাগল হিমু, পাগল, বদ্ধ উন্মাদ। আমরা সবাই পাগল ফুপা। পৃথিবীটাই একটা ম্যাড হাউস। আমার মাথার ভেতর জটিল গবেষণামূলক আলোচনা আসি আসি করছে। তাকে প্রশ্রয় না দিয়ে আরাম করে কিছুক্ষণ ঘুমানো দরকার। পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ কে? যার কাছে ঘুম আনন্দময়, সেই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। কথাটা কে বলেছেন? বিখ্যাত কেউ নিশ্চয়ই বলেছেন। সাধারণ মানুষ যত ভালো কথাই বলুক, কেউ তা বিবেচনার ভেতরেও আনবে না। কথাটা বলতে হবে খুবই গুরুত্বপূর্ণ একজনকে। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের মতো আমি ঘুমালাম। ঘুম ভাঙার পরেও বিছানায় উঠে বসলাম না। ছোটবেলার মতো চোখ বন্ধ করে মটকা মেরে পড়ে রইলাম। আমার বাবা মহাপুরুষ গড়ার কারিগর। তার উপদেশমালায় অনেক কথাবার্তা লিখে গেছেন। সেখানে উচ্চাসা বিষয়ে তিনি বলেছেন, শোন হিমু, কোন রকম উচ্চাসা রাখবি না। টাকা পয়সা করতে হবে, বড় হতে হবে, এসব নিয়ে মোটেও ভাববি না। সমস্ত কষ্টের মূলে আছে আমাদের উচ্চাসা। আমার উচ্চাসা ছিল বলে প্রথম দিকে খুবই কষ্ট পেয়েছি। শেষের দিকে উচ্চাসা ত্যাগ করতে পেরেছিলাম, তাই খানিকটা আনন্দে ছিলাম। আনন্দে থাকাটাই বড় কথা। সব সময় আনন্দে থাকার চেষ্টা করবি। এক ধরনের গাঢ় বিষাদ বোধ করছি। এই ধরনের বিষাদ হঠাৎ হঠাৎ আমাকে আক্রমণ করে এবং প্রায় সময় তা দীর্ঘস্থায়ী হয়। মহাপুরুষদের কি এমন হয়? তারাও কি মাঝে মাঝে বিষাদগ্রস্ত হন? হয়তো হন, হয়তো হন না। কোনো একজন মহাপুরুষের সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম, আমাদের কথাবার্তা তখন কেমন হতো? মনে মনে আমি কথোপকথনের মহড়া দিলাম। বৎস, তুমি কি জানতে চাও? অনেক কিছু জানতে চাই। আপনি কি সব প্রশ্নের উত্তর জানেন?
আমি কোনো প্রশ্নেরই উত্তর জানি না। তাহলে শুরুতে কেন বললেন বৎস তুমি কি জানতে চাও? আমি প্রশ্নের উত্তর জানি না, কিন্তু প্রশ্ন শুনতে ভালোবাসি। তুমি প্রশ্ন করো। বিষাদ কি? আমি জানি না। আপনি কি কখনো বিষাদগ্রস্ত হন? বিষাদ কি তাই আমি জানি না। কাজেই বিষাদগ্রস্ত হই কি হই না তা কি করে বলি? তুমি আরো প্রশ্ন করো। তোমার প্রশ্ন শুনে বড়ই আনন্দ বোধ হচ্ছে। আনন্দ কি? বৎস, আনন্দ কি তা আমি জানি না। আপনি জানেন এমন কিছু কি আছে? না, আমি কিছুই জানি না। বৎস, তুমি প্রশ্ন করো। আমার প্রশ্ন করার কিছুই নেই, আপনি বিদেয় হন। চলে যেতে বলছো? অবশ্যই, বেটা তুই ভাগ। তুমি কি আমাকে অপমান করার চেষ্টা করছো? হ্যাঁ। তাতে লাভ হবে না বৎস। তুমি বোধহয় জানো না আমাদের মান অপমান বোধ নেই। হাসপাতালে অনেক কিছুই শিখলাম। হাসপাতালের ব্যাপারটা সম্ভবত আমার বাবার চোখ এড়িয়ে গিয়েছিল, নয়তো তিনি অবশ্যই তার পুত্রকে কিছুদিন হাসপাতালে রেখে দিতেন এবং তার বিখ্যাত উপদেশমালার সঙ্গে আরও একটি উপদেশ যুক্ত হতো। হয়তো তিনি বলতেন, প্রতি 2 বৎসর অন্তর হাসপাতালে 7 দিন থাকিবার ব্যবস্থা করিবে। মানুষের জরা ব্যাধি ও শোক তাহাদের পার্শ্বে থাকিয়া অনুধাবন করিবার চেষ্টা করিবে। ব্যাধি কি, জীব জগৎকে ব্যাধি কেন বারবার আক্রমণ করে তাহা বুঝিবার চেষ্টা করিবে। তবে মনে রাখিও, ব্যাধিকে ঘৃণা করিও না। ব্যাধি জীবনেরই অংশ। জীবন আছে বলিয়াই ব্যাধি আছে। কেমন আছেন হিমু সাহেব? জি ম্যাডাম, ভালো আছি। আপনার বুকে কনজেশন এখনো আছে। অ্যান্টিবায়োটিক যা দেয়া হয়েছে কন্টিনিউ করবেন, সেরে যাবে। থ্যাংক ইউ ম্যাডাম। আপনাকে রিলিজ করে দেয়া হয়েছে, চলে যেতে পারেন। থ্যাংক ইউ ম্যাডাম। প্রতিটি বাক্যে একবার করে ম্যাডাম বলছেন কেন? ম্যাডাম শব্দটা আমার পছন্দ না, আর বলবেন না। জি আচ্ছা, বলবো না। আপনার হাতে কি সময় আছে? সময় থাকলে আমার চেম্বারে আসুন, আপনার সঙ্গে কিছুক্ষণ গল্প করি। জি আচ্ছা। আমি তরুণী ডাক্তারের পেছনে পেছনে যাচ্ছি। তার নাম ফারজানা। সুন্দর মানুষকেও সবসময় সুন্দর লাগে না, কখনো খুব সুন্দর লাগে, কখনো মোটামুটি লাগে। এই তরুণীকে আমি যতবার দেখেছি ততবারই মুগ্ধ হয়েছি। অ্যাপ্রন ফেলে দিয়ে ফারজানা যদি ঝলমলে একটা শাড়ি পরত তাহলে কি হতো? ঠোঁটে গাঢ় লিপস্টিক, কপালের টিপ, হালকা একটা নীল শাড়ি, কানে ঝুলবে নীল পাথরের ছোট্ট দুল। এই মেয়ে কি বিয়ে বাড়িতে সেজেগুজে যায় না? তখন চারিদিকে অবস্থাটা কি হয়? বিয়ের কোণে নিশ্চয়ই মন খারাপ করে ভাবে, এই মেয়েটা কেন এসেছে? আজকের দিনে আমাকে সবচেয়ে সুন্দর দেখানোর কথা, এই মেয়েটা সেই জায়গা নিয়ে নিয়েছে। এটা সে পারে না। চায়ের কাপ, ফারজানার সামনেও তাই। চা তৈরি করে সে আমাকে নিয়ে এসেছে। আমি তার ভেতরে সামান্য হলেও কৌতূহল জাগিয়ে তুলতে পেরেছি। হিমু সাহেব, জি? আপনি কি সিগারেট খাবেন? কেউ দিলে খাই। নিন, সিগারেট খান। ডাক্তাররা প্রথম রোগীকে যে উপদেশ দেয় তা হচ্ছে সিগারেট ছাড়ুন। সেখানে আমি আপনাকে সিগারেট দিচ্ছি। কারণ কি বলুন তো? বুঝতে পারছি না। কারণ আমি নিজে একটা সিগারেট খাবো। ছেলেদের সঙ্গে পাল্লা দিতে গিয়ে সিগারেট ধরেছিলাম। ছেলেরা সিগারেট খাবে, আমরা মেয়েরা কেন খাবো না? এখন এমন অভ্যাস হয়ে গেছে, এর থেকে বেরোতে পারছি না। চেষ্টা অবশ্য করছি না। সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ফারজানা সিগারেট ধরালো। আশ্চর্য, সিগারেটটাও তার ঠোঁটে মানিয়ে গেল। পাতলা ঠোঁটের কাছে জ্বলন্ত আগুন। বাহ, কি সুন্দর! সুন্দরী তরুণীদের ঘিরে যা থাকে সবই কি সুন্দর হয়ে যায়? পল্টু স্যার বলেছেন, অন্যের কিডনি শরীর নিয়ে বাঁচার তিনি কোনোই কারণ দেখছেন না। তার মতে ঘুম যেমন ভয়াবহ কিছু না, মৃত্যুও না, বরং ঘুমের চেয়ে ভালো। ঘুম একসময় ভাঙে, বাস্তবের পৃথিবীতে ফিরে আসতে হয়। গরম, ঘাম, পেটে ব্যথা, ক্ষুধা, বাথরুম নামক অসুবিধায় বাস করতে হয়। মৃত্যুতে এই সমস্যা নেই। তার একটাই সমস্যা,
মৃত্যুর পর বইগুলো সঙ্গে থাকবে না।